সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব হবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির অনুষ্ঠানে অংশ নিয়ে সিএসি এই অভিমত তুলে ধরেন। সংসদীয় কমিটির মাধ্যমে ইসির ব্যর্থতা ও শপথভঙ্গের বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব সংবিধানের সাথে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন তিনি। বলেন, আইন বিধি চূড়ান্ত না থাকায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন বড় চ্যালেঞ্জ। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। নির্বাচন ব্যবস্থা সংস্কারে এরই মধ্যে সরকারের হাতে প্রস্তাবনা জমা দিয়েছে ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন কমিশন। নির্বাচন কমিশন দায়িত্ব পালনে ব্যর্থ ও শপথ ভঙ্গ করলে তদন্ত করে ব্যবস্থা নিতে সংসদীয় কমিটি গঠনের কথা বলা হয়েছে সংস্কার প্রস্তাবে। আরএফইডির সম্মানিত সভাপতি এই প্রস্তাবে ইসির ক্ষমতা খর্ব হবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ইলেকশন কমিশনের যদি ব্যর্থ হয়ে যায়, শপথ ভঙ্গ হয়, পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি তদন্ত করে 10 ইয়ারের পরে, আমি যখন 5 বছর পরে থাকবো না, তখন আমার পিছনে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির লোকজন তদন্ত করে প্রেসিডেন্টের কাছে সুপারিশ দিবে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। আমাদের স্বাধীনতা যেটা, এটা টোটালি খর্ব হবে, কম্প্রোমাইজড হয়ে যাবে যদি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে যায়। আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো না। তো সুপারিশ তো অনেক দেওয়া যায়, যিনি বাস্তবায়ন করেন তিনি জানেন যে whether it is really practicable, whether it is really implementable or not. এছাড়া সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ও জাতীয় পরিচয়পত্র এনআইডির কার্যক্রম পরিচালনার জন্য স্বাধীন কর্তৃপক্ষ গঠনের প্রস্তাবকেও অযৌক্তিক বলছেন সিসি। ডিলিমিটেশন আমার কনস্টিটিউশনাল ম্যান্ডেট, এটার উপর আমার নিয়ন্ত্রণ থাকতে হবে। এখন আমি যদি বলি যে এই ডিলিমিটেশনটা করে দেন, স্বাধীন একটা প্রতিষ্ঠানকে যদি বলি, উনি ওনার মতো টাইমলি দেবেন, ইলেকশনের ডেটই পার হয়ে যাবে যে ডিলিমিটেশন করতে করতে করতে। যেটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট, এটা অন্য কোনো কর্তৃপক্ষকে দেওয়াটা আমরা যুক্তিযুক্ত মনে করি না। ভোটার এনআইডি কার্ড, ভোটার রেজিস্ট্রেশন যেটা, তো ওনারা বলছেন যে এটা পরবর্তী পর্যায়ে যায় একটা আলাদা ওই আবার স্বাধীন একটা অধিদপ্তর একটার কাছে হ্যান্ড ওভার করার কথা ওনারা সাজেস্ট করছেন। তো আমি ভোটার লিস্ট করব, ভোটার তৈরি করব, আর অন্য এক কর্তৃপক্ষ এটা দায়িত্বে থাকবে, তাহলে আমাকে নিয়ন্ত্রণ থাকবে। বর্তমান বাস্তবতায় ডিসেম্বরে ভোট করতে হলে অক্টোবরের আগেই সব প্রস্তুতি শেষ করা চ্যালেঞ্জ বলেও জানান তিনি। একই সাথে আগে স্থানীয় নির্বাচন আয়োজন করতে গেলে প্রধান উপদেষ্টার ঘোষিত ছকে সংসদ নির্বাচন আয়োজন অসম্ভব হতে পারে বলেও দাবি তার। 1 বছর সময় নষ্ট করে মাঝখানে যদি আমার ইলেকশন করতে হয়, তাহলে তো মাননীয় প্রধান উপদেষ্টার যে টাইম লাইন, এটা তার মিট করা সম্ভব হচ্ছে। এই আইন কানুন বিধিবিধান কিন্তু এখনো চূড়ান্ত অবস্থায় নাই, কারণ রিফর্মস কমিশনের রিপোর্টগুলো আসা শুরু করেছে। এখন এদের মধ্যে কতটুকু গ্রহণযোগ্য হয়, কতটুকু ইনকর্পোরেট করতে হবে, বিভিন্ন বিধিবিধানের মধ্যে ইনকর্পোরেট করতে হবে, এটা আমরা উই আর নট স্টিল শিওর অ্যাবাউট ইট। আওয়ামী লীগ ভোটে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নেরও জবাব দেন সিসি। আওয়ামী লীগ নিয়ে অনেক পলিটিক্যাল ডিবেট চলছে। We are also waiting to see how the political debate is going to be resolved. নির্বাচন ভবনে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আরএফইডি আয়োজিত অনুষ্ঠানে প্রথমবারের মতো সংস্কার কমিশনের সুপারিশমালা নিয়ে খোলামেলা কথা বলেন সিইসি। এই নির্বাচন কমিশনের প্রতি ব্যাপক প্রত্যাশা রয়েছে সাধারণ মানুষের। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনের কথা বললে অনেকের গায়ে জ্বালা ধরে। পরিস্থিতি দেখে মনে হয় অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নীতি নির্ধারকরা এমন মন্তব্য করে বলে, নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খুঁজতে গেলে জনগণের মাঝে সন্দেহ দেখা দেবে। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চাইলে সরকার থেকে বেরিয়ে আসার আহ্বান জানান বিএনপি নেতারা। বলেন, রাষ্ট্রীয় মদদে কিংস পার্টি গঠনের চেষ্টা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করবে। আরো জানাচ্ছেন মইনুল হাসান। সংস্কার, জাতীয় নির্বাচন, ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠন ইস্যুতে পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টির আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনের বাইরে দ্বিতীয় কোনো পথ বেছে নিতে চাইলে জনগণ তা মেনে নেবে না। তার মতে, সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে জুলাই আগস্টের অভ্যুত্থানে ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করা হবে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। গণতন্ত্রের শুরু ওখান থেকে, অগ্রগতি সেখান থেকে, গণতন্ত্রের পথ সেখান থেকে, এবং সেটা একমাত্র
নির্বাচন ব্যতীত আর কোনো পথ নাই। অন্য কোনো পথ খুঁজতে গেলে সন্দেহের উদ্রেক হবে, জনগণ হতাশ হবে, বাংলাদেশের গণতন্ত্র আবারও মুখ থুবড়ে পড়বে। কোনো দলের, কোনো গোষ্ঠীর, কোনো ব্যক্তির একমাত্র তাদের চিন্তার প্রতিফলন ঘটবে, তারা সিদ্ধান্ত নেবে আগামী দিনের বাংলাদেশ পরিবর্তন সংস্কার হবে, সেটা ভুল হবে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ অভিযোগ করেন, সরকারের অধিকাংশ উপদেষ্টাই জুলাই আগস্টের চেতনা ধারণ করে না। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায় বলে জনমনে ধারণা তৈরি হচ্ছে। অতীতে তত্ত্বাবধায়ক সরকার ছিল 3 মাসের জন্য, আপনারা তো 30 বছর থাকতে চান যা মনে হচ্ছে। ইলেকশনের কথা বললেই তাদের চুল খাড়া হয়ে যায়। বা ইলেকশন কি কোনো অন্যায় কাজ, অপকর্ম? গত 16-17 বছর আমরা জীবন দিয়েছি, বারবার জেলে গিয়েছি। নতুন দল করতে যাচ্ছেন ক্ষমতায় থেকে, ক্ষমতা থেকে বেরিয়ে আসে দলটা করেন। কিংস পার্টি গঠন করবেন না, ভয় পান কেন জনগণকে? আসেন নির্বাচনে, সুন্দর একটা দল বানান। এখনো তো প্রায় 1 বছর টাইম আছে, জনগণের কাছে যেতে পারবেন। আপনারা তো অলরেডি হেলিকপ্টারে অভ্যাস করে ফেলছেন, হেলিকপ্টারেও যেতে পারবেন সব জায়গায়। নাতির বয়সী ছেলে যদি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে খোঁচা দিয়ে কথা বলে, এটি অত্যন্ত দুঃখজনক। আমরা এটা আশা করি না। সংস্কারের নামে জোর করে কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে দেশবাসী তা মেনে নেবে না। বিএনপি ও ছাত্রনেতারা নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়ে অনাগ্রহী নন বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এর ধরন ও ফর্মুলা আলোচনা সাপেক্ষে বলে মনে করেন তিনি। আইন উপদেষ্টা বিশ্বাস করেন, একদিকে ষড়যন্ত্র বা 1-11-র মতো কিছুতে বিএনপি যেমন আগ্রহী নয়, তেমনি ছাত্রনেতারা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছেন না বা এতে যোগ দিতে যাচ্ছেন না। ডক্টর আসিফ নজরুলের মতে, জুলাই ঘোষণাপত্র হবে একটি রাজনৈতিক দলিল। এটি প্রণয়নে গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মতামত আন্তরিকভাবে প্রতিফলনের ইচ্ছাও ছাত্র নেতাদের রয়েছে। ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেন, ভিন্ন মত থাকবে, তবে তা যেন বাংলাদেশের শত্রুদের জন্য উৎসাহব্যঞ্জক হয়ে ওঠার পর্যায়ে না যায়। জুলাই আগস্ট ছাত্র আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি চালানোর দায়ে র্যাবের সাবেক ডিজি হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের করা আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী 23 ফেব্রুয়ারি দিন ঠিক করেছেন আদালত। পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে প্রসিকিউশন জানায়, জুলাই আগস্ট আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি, গণহত্যার পরিকল্পনা বাস্তবায়ন করেন তৎকালীন র্যাব প্রধান হারুনুর রশিদ। তদন্ত সংস্থা হারুনকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলেও জানায় প্রসিকিউশন। তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের প্রধান হিসাবে এই ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা, তাদের নির্যাতন করা এবং তাদের উপরে হেলিকপ্টার ব্যবহার করে এই ছাত্র জনতাকে নির্মূল করার জন্য যে পরিকল্পনা এবং পরিকল্পনা বাস্তবায়ন, সেটা তিনি করেছিলেন হারুনুর রশিদ তার অধীনস্থ অফিসারদেরকে ব্যবহার করে। এবং এই র্যাবকে ব্যবহার করে তিনি এত বেশি অপরাধ করেছেন যে এগুলো আমাদের তদন্ত সংস্থা ক্রমাগত এই তথ্যগুলো পাচ্ছেন। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় অভিনেত্রী পরিমণির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিমণির সময় আবেদন নামঞ্জুর করে এই পরোয়ানা জারি করেন। পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি এই তথ্য নিশ্চিত করেন। 2021 সালের 6 জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে ঢাকা বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরিমণির সহ 3 জনের বিরুদ্ধে এই মামলা করেন। এই মামলার অন্য 2 আসামি হলেন পরিমণির সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বগদাদি জিমি ওরফে জিম। জেলখানা থেকে পলাতক 700 বন্দীকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কারাগারের হটলাইন নাম্বার উদ্বোধনকালে তিনি একথা বলেন। জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। এখন থেকে সহজেই জেলখানায় বন্দী আসামিদের খোঁজ নিতে পারবেন তাদের পরিবারের সদস্যরা।
এজন্য চালু করা হয়েছে একটি হটলাইন নম্বর, যেখানে ফোন দিয়ে বন্দীদের হাজিরার তারিখ, শারীরিক অবস্থা সহ নানা বিষয়ে খোঁজ নিতে পারবেন পরিবারের সদস্যরা। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হটলাইন নম্বর উদ্বোধন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, জেল থেকে পলাতক আসামিদের গ্রেফতারে প্রচেষ্টা চালানো হচ্ছে। প্রায় 700-এর মতো এখনো বাইরে রয়ে গেছে, আর যারা ছিল তাদের সবাই আবার বন্দি করে কারাগারে রাখা হয়েছে। যেই ধরা পড়বে তারই আইনের আওতায় নিয়ে আনা হবে। 5 আগস্টের পর রাষ্ট্রপতি কোনো শীর্ষ সন্ত্রাসীকে সাধারণ ক্ষমা করেননি বলেও জানান তিনি। সাধারণ ক্ষমায় কেউ কিন্তু আজ পর্যন্ত বের হয় নাই। না, এরা সাধারণ ক্ষমায়, এরা জামিন পেয়েছে, সাধারণ ক্ষমায় কেউ পায় না। সাধারণ ক্ষমা কিন্তু কারোর জন্যই ঘোষণা করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজধানীতে অস্ত্রধারী ছিনতাইকারীদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালানো হচ্ছে, এজন্য সকলের সহযোগিতা চান তিনি। যৌক্তিক রাজস্ব আহরণে সরকার জোর দিচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে রাজধানীর আগরগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত সেমিনারে তিনি বলেন, অনেক সংস্কারের কথা বলা হচ্ছে, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন অর্থনৈতিক সংস্কার। এ সময় মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানি না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। সরফর আলমের রিপোর্ট। কাস্টমস দিবসের আলোচনায় ব্যবসায়ীরা ভ্যাট ট্যাক্স আদায়ে ব্যবসায়ীদের সাথে দ্বিপাক্ষিক আলোচনা বাড়ানোর তাগিদ দেন। আসছে বাজেটের আগেই তাদের সাথে আলোচনা করার আহ্বান জানান উদ্যোক্তারা। এতে এনবিআর চেয়ারম্যান ব্যবসায়ীদের মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানি বন্ধ করার আহ্বান জানান। বলেন, প্রয়োজনে ভ্যাট ট্যাক্স কমানো হবে। সামনে যে বাজেট রয়েছে, ফরমালি ইনফরমালি যে কোনোভাবেই হোক কেন, যেন ব্যবসায়ীদেরকে সেই সুযোগটা দেওয়া হয়। আমরা চেষ্টা করবো আমাদের পক্ষ থেকে ব্যবসায়ীদেরকে সম্মিলিত করে আপনাদের সাথে আলোচনার জন্য, এবং তাদের মতামতটা শুনে বাজেট প্রণয়নের পূর্বে যদি তাদের মতামতটা শোনা হয়, তাহলে হয়তো তারা অনেকটা কমফোর্ট ফিল করবে। টোটাল আয়ের পুরো অংশই চলে যাচ্ছে ঋণ পরিশোধ এবং ঋণের সুদ পরিশোধে, তাহলে আমার দেশ চলবে কি করে? সে কারণে আমাদেরকে ধীরে ধীরে ব্যালেন্স বাজেট করতে হবে। আপনাদের ট্যাক্সের টাকায় আমাদের বাজেট হতে হবে, তাহলেই আমাদের নেক্সট জেনারেশনের উপরে যে ঋণের বোঝা সেটা কম। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, রাজস্ব আহরণের পাশাপাশি ব্যয় যেন যৌক্তিক হয় সেদিকে মনোযোগ দিচ্ছে সরকার। এই জন্য করদাতাদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। জোর করে হাত মুচড়ে টাকা পয়সা আদায় করেন না, কিন্তু যতটুকু আপনাদের দেনা থাকে সেটা আপনারা পরিশোধ করুন। থেকে চেষ্টা করছি। এখন বড় একটা চ্যালেঞ্জ কিন্তু আমাদের এই সময় আমাদের রাজস্ব আদায় করা, আমাদের রাজস্ব ব্যয় করা, আমাদের রাজস্ব আহরণ যদি যৌক্তিক হয় এবং ব্যয়টাও যৌক্তিক হয়। কিন্তু এই মুহূর্তে বড় একটা সমস্যা অর্থনৈতিক সমস্যা, সেটা যদি আমরা না করতে পারি, এবং এগুলি কিন্তু খুব অর্থনৈতিক সমস্যার প্রতি কঠিন আবার সহজও বটে। বছর জুড়ে অনলাইন ট্যাক্স রিটার্ন জমা দেওয়া যাবে উল্লেখ করে কাস্টমস দিবসের আলোচনায় বক্তারা সরকারের রাজস্ব আদায়ে সবার সহযোগিতা চান।